আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা আছি টন মুন এয়ারপোর্টে। এটা থাইল্যান্ডের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। 2006 সালে সুবর্ণভূমি খোলার আগে ডন মুন বিমানবন্দরটি ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। বর্তমানে সুবর্ণভূমি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, আর এটাও এখনও যথেষ্ট প্লেন ওঠানামা করে। আমরা 4 দিন আগে ঢাকা সকাল 10:30টার ফ্লাইটে US বাংলা এয়ারলাইন্সে করে বাংলাদেশ থেকে ব্যাংকক এসেছিলাম। তো ব্যাংককে আমরা 4 দিন থাকি। আজকে আমরা মালয়েশিয়া কুয়ালালামপুরে ব্যাক করছি। তো আমাদের ফ্লাইট ছিল রাত 8টার দিকে, আর আমরা থাইল্যান্ডে উঠেছিলাম সুকুমবিতে। তো সুকুমবিত থেকে আসতে অনেক সময় জ্যাম থাকে। থাইল্যান্ডেও প্রচণ্ড জ্যাম আছে, বাংলাদেশের চেয়ে একটু কম হবে, বাট ভালোই জ্যাম থাকে। এই জন্যে দুপুরে লাঞ্চের পরে 3টা করে আমরা রওনা হয়েছিলাম। তো ওখানে একটা ফ্লাইওভার দিয়ে একটু দ্রুত আসা যায়। আমরা দ্রুত চলে এসেছি। এখন বাজে মাত্র বিকেল 5টা। এই জন্যে আমাদের হাতে অনেক সময় আছে। এখন 5:30টার মতো বাজে, মানে 5টায় আমরা এয়ারপোর্টে প্রবেশ করি। তো টুকটাক কাজ ছিল, ওইগুলো শেষ করে আমরা এখন বিমানবন্দরে হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করে একটু দেখছি, কারণ আমাদের হাতে এখন অপুরন্ত সময়। এত সময় আমরা কী করবো, এই জন্যে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এখানে আমাদের পাসপোর্ট আর কার যে টিকিট আছে, ওই টিকিটটা পাঞ্চ করে, মানে পাঞ্চ না, মানে স্ক্যান করতে হবে আর কি। এখানে দিলেই আমরা আস্তে আস্তে প্রবেশ করতে পারবো। তারপরে সামনে আমাদের ইমিগ্রেশন শেষ হলে ব্যাগেজগুলো আমরা দিয়ে দিব। আমাদের ব্যাগেজ দেওয়ার কাজ মোটামুটি ডান। এখন আমরা এয়ারপোর্টে ঘুরে ঘুরে বেড়াবো। এয়ারপোর্টে আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চমৎকার সুন্দর একটা এয়ারপোর্ট, চকচকে একটা এয়ারপোর্ট, দেখতে ভালোই লাগছে। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠবো, এই জন্য আমরা তাড়াতাড়ি করছি। তো এর আগেই ভিডিওটা এত সুন্দর, তাই একটু ভিডিও করে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে কিছু পিকচারও আমরা তুলে নিয়েছি। আসলে অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। কোথায় কী কাজ হয় সব তো জানি না, বাট ঘুরে ঘুরে দেখছি। তবে খুব একটা কাছে যাওয়া যায় না ডেস্কগুলোর, কারণ ডেস্কগুলোর কাছে গেলে ওরা ভিডিও করতে দেয় না, মানা করে দেয়। এটা একটা সমস্যা, এই জন্য যতটা দূর থেকে ভিডিও করা যায় আর কি। তো আমরা থাইল্যান্ডে ছিলাম সুকুমবিতে। ওখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ছিলাম। ওখানে 2 বেড, একটা ড্রয়িংয়ের মতো ছিল। তো ড্রয়িংয়ে একটা বেড ছিল, ফ্রিজ, ডাইনিং টেবিল, রান্না সব রকমের ক্রোকারিজ, লাইক হাঁড়ি পাতিল, চামচ, গ্লাস, চুলা, ওভেন, যা যা লাগে সব কিছু এখানে ছিল। এবং বেলুন পুরিও ছিল, কেউ যদি রুটি বানিয়ে খেতে চায়, রুটি ছেঁকার তাওয়া, মানে যা যা লাগে রান্নার জন্য সবই ছিল ওই কিচেনে। অনেক সময় অনেকে থাইল্যান্ড 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে থাকে। অতদিন আসলে বাইরে থেকে কিনে খাওয়া, ওখানে তো খাবারটাও মোটামুটি দাম আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মধ্যে এত দাম না হলেও যথেষ্ট দাম আছে। কিন্তু অনেকে চাই খাবারটা ওখানে কিনে না খেয়ে ডোনেট করে থাকে। আর সুকুমবিতে আমরা যে হোটেলে ছিলাম, রুইন রুবিকুণ্ড, এটার কাছেই ছিল একটা বাংলা হাউস, মানে একটা রেস্টুরেন্ট, পুরা বাঙালিয়ানা একটা রেস্টুরেন্ট। ওখানে স্টাফ যারা আছে সবাই বাংলাদেশি। ওখানে যা যা চাইবেন আপনি সবই পেয়ে যাবেন, বাংলাদেশি খাবার দাবার। 24 ঘন্টা ওইটা খোলা থাকে। আর স্টাফরা বাংলা জানায়। আমরা বাঙালি যারা আছি তাদের খুব মানে সুবিধেই হতো। আর ওখান থেকে খাবার পার্সেল করে হোটেলে নিয়ে আসা যায়। এখানে যেহেতু খাবারের মানে রান্নার ব্যবস্থা আছে, এই জন্য চাইলে একটু বেশি করে খাবার এনে পরে গরম করে খেতে পারেন, বা রাতে একটু পরোটা, চিকেন এগুলো বেশি করে নিয়ে এসে যদি সকালে গরম করে ব্রেকফাস্টে খেতে চান তাও পারা যায়। আর থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া সব জায়গাতে ওই আশপাশে যে কান্ট্রিগুলো আছে 7-Eleven অ্যাভেলেবল। 7-Eleven হচ্ছে এমন একটা দোকান, এই শপগুলোতে মোটামুটি খাবার যত সব জিনিসপত্র লাগে, রান্না সব কিছুই পাওয়া যায়। যেমন
আপনি যদি মেক করা বিস্কিট, তারপর বাটার বান, পরোটা, আইসক্রিম, রান্নার মশলা, তেল, ডাল, চাল, বার্গার, বিস্কিট, তেল, সাবান, মোটামুটি চাল লাগবে, ডিটারজেন্ট, টিস্যু, সব কিছু 7-Eleven অ্যাভেলেবল। তারপর মিনারেল ওয়াটার, তার আলাদা সব কিছু পেয়ে যাবেন ওখানে। তো আপনি যদি রান্না করতে যান তখন ওই 7-Eleven থেকে আপনি নেক্সটটা পান। যেমন আমাদেরকে অনেক চা পাতা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে মিল্কটা কম দেওয়া হতো, তখন আমাদের চাটা খেতে তিতা লাগতো। তো আমরা নিচে থেকে দুধ নিয়ে এসেছিলাম, তারপর চিনি নিয়ে এসেছিলাম একটু এক্সট্রা করে, তখন আমরা একটু বেশি মিষ্টি করে চিনিটা খেতে পারতাম। ওরা তো আসলে চিনি কম খায়, মানে ওরা চায়ের সাথে মানে চায়ের যে প্যাক করে থাকতো ওতে যে পরিমাণ চিনি দিত তিতা লাগতো, তো তখন আমরা মিক্স করে নিতাম। ওখানে সব কিছুর ব্যবস্থা আছে, চাইলে আপনি চা করেও খেতে পারবেন। ওখানে কিচেনটা এত সুন্দর করা আছে, তারপর ওয়াশিং মেশিনের ব্যবস্থাও ছিল। আর এখানে যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টে নেমে আপনি চাইলে মানি এক্সচেঞ্জের কাজ থাকে সেটাও সেরে ফেলতে পারেন। যেমন আমরা থাইল্যান্ড থেকে যখন কুয়ালালামপুর যাব তখন আমরা সিঙ্গাপুরের রিঙ্গিত করে নিয়েছিলাম, আমাদের যেটুকু অবশিষ্ট বাদ ছিল বাদটা দিয়ে, তারপর বাকি ডলার দিয়ে আমরা রিঙ্গিত করে নিয়েছিলাম এখান থেকে। তো চাইলে এয়ারপোর্ট থেকে আপনারা সিম কেনার কাজগুলো বা কেউ যদি ট্রাভেল করতে চান তাহলে এখানে ট্যাক্সি যে ড্রাইভার আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার, বা আপনি যদি বাসের কোনো কার্ড কিনতে চান যে আপনি 7 দিন বা 15 দিন ট্রাভেল করবেন ফ্রি ট্রান্সপোর্টেশনের জন্য, আপনি যদি কার্ড কিনতে চান তাও এখানে কিনতে পারবেন। তারপর আপনি যদি কোনো হোটেল বা ট্যুর প্যাকেজ নিতে চান এখান থেকে, মানে এয়ারপোর্টের ভিতরেই মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে ঘুরে দেখানোর জন্যে। অলমোস্ট ঘুরে দেখানো শেষ, আমাদের কিন্তু প্লেনের টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্যে আমরা সামনে যাচ্ছি। দেখি কতক্ষণ ভিডিও করা যায়, কারণ এখানে গার্ডরা থাকলে আমাদেরকে ভিডিও করতে দেয় না খুব একটা। আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি, এখন আমরা প্লেনে উঠবো। তবে আমি ক্যামেরাটা আসলে লুকিয়ে ধরে রেখেছি। প্লেনে ওঠার আগে লাস্টবার একটু পাসপোর্টটা চেক করবো, এই জন্য আমরা আমাদের পাসপোর্টগুলো গুছিয়ে নিচ্ছি লাইনে দাঁড়িয়ে। এখন চেক করে আমরা প্লেনে উঠে যাবো। এই যে প্লেনে চেক করার পরে আমরা আস্তে আস্তে একদমই প্লেনের কাছে চলে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, মানে এমন খালি যে এত লম্বা লাইনগুলো থেকে মনে হচ্ছে কয়েক কিলোমিটার হেঁটে তারপরে প্লেনে উঠতে হয়। দেখুন পুরা খালি, আপনাদের কাছে মনে হচ্ছে কোথায় একটা যেন চলে যাচ্ছি। তো এখনই আমরা প্লেনে উঠবো। তো যতক্ষণ পারি দেখে ভিডিওটা করি, যখনই আমাকে গার্ড ধরবে তখনই আমি ভিডিও করা বন্ধ করে দিব। আর মাঝখানে যখন আমার পাসপোর্ট চেক করা হচ্ছিলো তখন আমি আসলে রেখে দিয়েছিলাম। আর সামনেই দেখা যাবে ডনমুন এয়ারপোর্টের রানওয়ে। আমি প্লেনে উঠে গিয়েছি, প্লেনে উঠে আমি এয়ারপোর্ট রানওয়েটা একটু দেখালাম। আমি প্লেনটা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের প্লেনটা আমরা আস্তে আস্তে বসছি। আমি ওঠার সময় জানালাতে একটু করে দেখিয়েছিলাম, এখনও বসিনি। আর ক্যামেরাটা আসলে আমি একটু লুকিয়ে রেখেছি, না হয় সব মানুষের সামনে প্লেনের ভিডিও করতে অকওয়ার্ড লাগে। তো আমাদের ট্রাভেল করতে টাইম লেগেছিল 2.5 ঘন্টার মতো, মানে ডনমুন থেকে কুয়ালালামপুর। আর আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 5 জনে 40,000 টাকার মতো। আমরা ট্রাভেল করেছিলাম এয়ার এশিয়াতে। কিন্তু সার্ভিস খুব ভালো ছিল, তবে ওরা খুব সিনসিয়ার। মানে যখন টাইম দেয় অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2-3 ঘন্টা আগে চলে যেতে, কারণ ওরা একদমই টাইম লেট করে না। মানে অনেক সময় বাংলাদেশে এয়ারলাইন্সে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লেট। এই দেশের বাইরের এয়ারলাইন্সগুলো আসলে খুবই সিনসিয়ার টাইমের ব্যাপারে, এই জন্য আমাদেরও উচিত খুব সিনসিয়ার থাকা। আস্তে আস্তে সব যাত্রী উঠে যাচ্ছে, আমরাও আমাদের সিট পেয়ে যাচ্ছি বসে। তারপরে দেখি কতক্ষণ ভিডিও করা যায়। রাতের বেলা তো রানওয়েটা আসলে দেখা যাচ্ছে না, দিনের বেলা হলে সুন্দর রানওয়ের ভিডিও করা যায়। রাতে আসলে একদমই ফুটফুটে অন্ধকার, এই জন্য রানওয়ের ভিডিও নিয়ে করছি না। আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কুয়ালালামপুর এয়ারপোর্ট। সেই পর্যন্ত ভালো থাকবেন।
আর কুয়ালালামপুরের ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।